রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার স্বাভাবিকভাবে তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন। ধ্বংসস্তূপ থেকে ট্রাইব্যুনাল, তাজুল ইসলামের বিদায়। জুলাই গণহত্যার বিচার কি থমকে যাবে, নাকি নতুন সরকারের হাতে পাবে নতুন গতি? সময় বড়ই অদ্ভুত। যে সময় মানুষকে ক্ষমতার শীর্ষে নিয়ে যায়, সেই সময়ই আবার মনে করিয়ে দেয় সবকিছুরই একটি শেষ আছে। বাংলাদেশ এখন পার করছে এক ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের সন্ধিক্ষণ। ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় এবং নতুন নির্বাচিত সরকারের আগমনের এই ক্ষণে রাষ্ট্রের প্রতিটি স্তরেই লাগছে পরিবর্তনের হাওয়া। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় এবং দৃশ্যমান ঢেউটি আজ আছড়ে পড়ল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আঙিনায়। জুলাই আগস্টের রক্তাক্ত গণ অভ্যুত্থান, হাজারো ছাত্র জনতার আত্মত্যাগ এবং গুম খুনের মতো ভয়ঙ্কর সব মানবতা বিরোধী অপরাধের বিচারের যে আইনি লড়াই শুরু হয়েছিল, তার প্রধান সেনাপতি আজ বিদায় নিলেন। সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যিনি একটি ধ্বংসস্তূপের ভেতর থেকে নিজের হাতে তিল তিল করে গড়ে তুলেছিলেন বিচারের এই তীর্থস্থান। বিদায়বেলায় তার কণ্ঠে ছিল না কোনো আক্ষেপ, ছিল না কোনো ক্ষোভ, বরং ছিল এক অদ্ভুত প্রশান্তি এবং এক অমোঘ রাজনৈতিক বাস্তবতার স্বীকারোক্তি। কিন্তু তার এই বিদায় কি শুধু একজন ব্যক্তির বিদায়, নাকি এটি জুলাই বিপ্লবের বিচার প্রক্রিয়ায় এক নতুন এবং অনিশ্চিত অধ্যায়ের সূচনা? আজ আমরা ব্যবচ্ছেদ করব তাজুল ইসলামের বিদায়ী ভাষণের প্রতিটি শব্দ। দেখব কি অবস্থায় তিনি দায়িত্ব নিয়েছিলেন, কি রেখে গেলেন, এবং নতুন রাজনৈতিক সরকারের কাছে তার প্রত্যাশার পারদ ঠিক কতটা উঁচুতে। ফিরে তাকাই গত ১.৫ বছর আগের সেই উত্তাল দিনগুলোতে। জুলাই আগস্টের বিপ্লবের পর ডক্টর ইউনূসের সরকার যখন দায়িত্ব নেয়, তখন তাদের সামনে পাহাড় সম চ্যালেঞ্জ। আর এর মধ্যে সবচেয়ে বড় প্রায়োরিটি বা অগ্রাধিকার ছিল সদ্য ঘটে যাওয়া ইতিহাসের ভয়াবহতম গণহত্যার বিচার। এই বিশাল কর্মযজ্ঞের দায়িত্ব এসে পড়ে তাজুল ইসলামের কাঁধে। কিন্তু তিনি যখন দায়িত্ব নিতে যান, তখন তিনি কি দেখেছিলেন? নেওয়ার জন্য আমি যখন দায়িত্ব নেই, আপনারা জানেন যে এই মূল ভবনটি তখন পরিত্যক্ত অবস্থায় ছিল। চিফ প্রসিকিউটরের কার্যালয় পরিত্যক্ত অবস্থায় ছিল, একটা টিন শেডে কার্যক্রম চলছিল। যারা ছিলেন তারা সবকিছু এলোমেলো রেখে পালিয়ে গিয়েছিলেন। বইপত্র নথিপত্র বৃষ্টিতে ভিজছিল। তাজুল ইসলামের ভাষায়, দৃশ্যপটটি ছিল রীতিমতো ভয়ঙ্কর। একটি রাষ্ট্রের সর্বোচ্চ বিচারিক প্রতিষ্ঠান পরিণত হয়েছিল এক পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে। আগের সরকারের নিযুক্ত প্রসিকিউশনের লোকজন সবকিছু এলোমেলো করে ফেলে রেখে পালিয়ে গিয়েছিলেন। মূল ভবনটি ছিল পরিত্যক্ত, কার্যক্রম চলছিল একটি জরাজীর্ণ টিন শেডে। আর সবচেয়ে মর্মান্তিক দৃশ্য ছিল গুরুত্বপূর্ণ সব আইনি বইপত্র, নথিপত্র এবং মামলার এভিডেন্স বা আলামতগুলো বাইরে পড়ে থেকে বৃষ্টিতে ভিজছিল। বইপত্র নথিপত্র বৃষ্টিতে ভিজছিল। এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম। ভাবতে পারেন যে ট্রাইব্যুনালে দেশের সবচেয়ে স্পর্শকাতর বিচারগুলো হওয়ার কথা, তার নথি ভিজছে বৃষ্টির পানিতে। এক চরম বিশৃঙ্খল, অগোছালো এবং নৈরাজ্যকর পরিস্থিতির মধ্য দিয়ে সেদিন তাজুল ইসলাম এবং তার টিম দায়িত্ব বুঝে নিয়েছিলেন। শূন্য থেকে, বা বলা যায় মাইনাস থেকে শুরু হয়েছিল তাদের যাত্রা। অফিস গোছানোর চেয়েও বড় তাগিদ ছিল রক্তের দাগ শুকিয়ে যাওয়ার আগে আলামত সংগ্রহ করা। দায়িত্ব নেওয়ার পর তাজুল ইসলাম এসি রুমে বসে থাকেননি। তিনি প্রথমেই ছুটে গিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতালগুলোতে, যেখানে কাতরাচ্ছিলেন
জুলাই বিপ্লবের আহত যোদ্ধারা, যারা গণহত্যার শিকার হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের চোখের জলের ভাষা পড়ার চেষ্টা করেছে এই প্রসিকিউশন টিম। শুধু তাই নয়, গত ১.৫ দশকে যারা গুম হয়েছেন, যাদের নাম দেওয়া হয়েছিল আয়নাঘরের বন্দী, সেই সব গায়েব হয়ে যাওয়া মানুষদের নিখোঁজ রহস্য উদ্ঘাটনেও হাত দেয় এই টিম। তাজুল ইসলাম অত্যন্ত আবেগঘন কণ্ঠে স্মরণ করেন সেই শহীদ এবং গুম হওয়া পরিবারের সদস্যদের কথা, যারা এই ট্রাইব্যুনালের ওপর, তাজুল ইসলামের ওপর বুক ভরা আস্থা নিয়ে ছুটে এসেছিলেন, সাক্ষী দিয়েছিলেন। আজকের দিনে বিশেষভাবে স্মরণ করব যে শহীদ পরিবারের সদস্যরা যারা আমাদের উপর আস্থা রেখেছিলেন, আমাদের কাছে এসেছেন, সাক্ষ্য দিয়েছেন, আমাদের তদন্ত কাজ, আমাদের বিচার কাজে সাহায্য করে বর্ণনা করেছিলেন তাদের বুকের উপর দিয়ে বয়ে যাওয়া নিষ্ঠুরতার স্টিম রোলার। বিদায়বেলায় তাজুল ইসলামের সবচেয়ে বড় তৃপ্তি এটাই যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শহীদ পরিবারগুলোর সর্বাত্মক সহযোগিতা পেয়েছিলেন। ডক্টর ইউনূস সহ পুরো অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার প্রক্রিয়ায় কিভাবে ছায়ার মতো পাশে ছিলেন, ট্রাইব্যুনাল পুনর্গঠন করে ভবনগুলোকে কিভাবে নতুন করে সাজিয়েছেন, তাজুল ইসলাম অত্যন্ত কৃতজ্ঞতার সাথে তা স্মরণ করেন। একটি গতিশীল বিচার প্রক্রিয়ার শক্ত ভিত তিনি আজ দাঁড় করিয়ে দিয়ে গেলেন। কিন্তু রাজনীতি এক নিষ্ঠুর দাবা খেলা। সরকার বদলের সাথে সাথে বদলায় প্রশাসনের চেহারাও। অনেকেই আশঙ্কা করছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ দেওয়া চিফ প্রসিকিউটরকে হয়তো নতুন নির্বাচিত সরকার সরিয়ে দেবে বা তাকে জোরপূর্বক পদত্যাগ করতে হবে। এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের চাপা উত্তেজনা ছিল। কিন্তু তাজুল ইসলাম সব জল্পনা কল্পনায় জল ঢেলে দিলেন তার অসামান্য রাজনৈতিক পরিপক্কতা এবং পেশাদারিত্ব দিয়ে। তিনি কোনো বিতর্ক সৃষ্টি করলেন না। অত্যন্ত স্বাভাবিকভাবে তিনি মেনে নিলেন এই বিদায়কে। তিনি স্পষ্ট ভাষায় বললেন, স্বাভাবিক প্রক্রিয়া, রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার, স্বাভাবিকভাবে তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, একদল যখন ক্ষমতার দিকে চলে যায়। এটি স্বাভাবিক প্রক্রিয়া। রাজনৈতিক সরকার যখন দায়িত্ব নেয়, স্বাভাবিকভাবেই তারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন। একদল যখন ক্ষমতা থেকে চলে যায়, অন্য দল তাদের নিজস্ব পরিকল্পনা নিয়ে আসে। তার এই কথায় বিন্দুমাত্র শঙ্কা বা ক্ষোভ ছিল না, বরং নতুন যারা দায়িত্ব নিচ্ছেন তাদের জন্য তিনি সর্বাত্মক শুভকামনা জানিয়েছেন। শুধু তাই নয়, একজন সাধারণ নাগরিক এবং আইনজ্ঞ হিসেবে প্রয়োজনে যে কোনো পরামর্শ দেওয়ার জন্য নিজের দরজাও খোলা রেখেছেন তিনি। তাজুল ইসলামের এই অবস্থান প্রমাণ করে তিনি পদের জন্য নয়, বরং ন্যায় বিচারের জন্যই লড়াইটা শুরু করেছিলেন। তাজুল ইসলাম চলে যাচ্ছেন, কিন্তু তার রেখে যাওয়া চেয়ারটিতে যিনিই বসুন না কেন, তার জন্য রেখে যাচ্ছেন এক বিশাল প্রত্যাশার চাপ। সেই চাপ হল বিচারের তৃষ্ণা। যে পরিবারগুলোর প্রিয় মানুষগুলো গুম হয়ে গেছে, যারা আর কোনোদিন ফিরে আসবে না, তারা অন্তত এই সান্ত্বনাটুকু চায় যে অপরাধীদের বিচার হয়েছে। তাজুল ইসলাম নতুন প্রসিকিউশন টিমের কাছে এই আশা প্রকাশ করেছেন যে নির্যাতিত ও বেদনাহত মানুষগুলোর প্রতি সুবিচার করার স্বার্থে এই বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি গত ১.৫ বছর ধরে ট্রাইব্যুনালকে সাহায্য করার জন্য, বিচারের প্রয়োজনীয়তা জনগণের সামনে তুলে ধরার জন্য মিডিয়া বা গণমাধ্যমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মিডিয়ার ফোকাস ছাড়া এই কঠিন কাজ যে অসম্ভব ছিল, তা তিনি অকপটে স্বীকার করেছেন। সবশেষে তাজুল ইসলাম এমন একটি কথা বলেছেন যা পুরো জাতির জন্য এক অমোঘ সতর্কবার্তা। তিনি বলেছেন, বাংলাদেশটা আবার সবার হোক। বাংলাদেশে বিচারের পরে এমন একটা পরিবেশ হোক যে অপরাধগুলোর বিচার আজকে এখানে হচ্ছে, এই একই ধরনের অপরাধ বাংলাদেশে আর ফিরে না আসে। কারণ আমরা আর ওই ধরনের অপরাধকে আর এফোর্ড করতে পারবো না। বাংলাদেশটা আবার সবার হোক। বাংলাদেশে বিচারের পরে এমন একটা পরিবেশ হোক যেন এই ধরনের অপরাধ আর কখনো ফিরে না আসে। কারণ
আমরা আর ওই ধরনের অপরাধকে এফোর্ড করতে পারব না। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের এই বিদায় কোনো সমাপ্তি নয়, বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। তিনি ধ্বংসস্তূপ থেকে ট্রাইব্যুনালকে একটি কাঠামোর ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন। এখন নতুন নির্বাচিত সরকারের পালা এই বিচার প্রক্রিয়াকে তার যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার। নতুন সরকার কি পারবে জুলাই আগস্টের শহীদদের আত্মার শান্তি নিশ্চিত করতে? গুম হওয়া পরিবারগুলোর বিচারের তৃষ্ণা কি মেটাতে পারবে নতুন প্রসিকিউশন টিম? তাজুল ইসলামের রেখে যাওয়া এই মসৃণ পথ ধরে বিচার কি দ্রুত এগোবে, নাকি রাজনৈতিক মারপ্যাঁচে আবারও দীর্ঘায়িত হবে আইনি প্রক্রিয়া? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিটি আপডেট, নতুন চিফ প্রসিকিউটরের আগামী দিনের কৌশল এবং রাজনৈতিক পালাবদলের পেছনের এক্সক্লুসিভ বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।